সরকার গঠন করে তাদের একটা প্রভাব প্রতিপত্তি থেকে যায় এই ছোটখাটো এইসব স্থানীয় নির্বাচনে। বাট আমি মনে করি ঢাকা শহর ঠিক সেরকম না। আমার একটাই কারণ, যদি আপনি দেখে থাকেন যে 1994 সালে যখন হানিফ সাহেব যখন মেয়র নির্বাচিত হন, তখন কিন্তু উনি কিন্তু বিএনপি সরকার ছিল ক্ষমতা, তারপরেও ঢাকা শহরের লোকেরা ভোট দিয়েছেন হানিফ সাহেবের পক্ষে। অতএব হ্যাঁ, আমি মানি দলের প্রভাব প্রতিপত্তি থাকবে, যে দল সরকার গঠন করে তাদের প্রভাব প্রতিপত্তি থাকবে, তারপরেও ঢাকা শহরের মানুষ, বেশিরভাগ মানুষ পেশাজীবী মানুষ, শিক্ষিত, তারা কিন্তু বুঝে যে ঢাকা শহরকে এখন পুনর্নির্মাণ করা একান্ত প্রয়োজন। আর তাছাড়া ঢাকা শহরের ভোটারদের বৈশিষ্ট্য স্লাইটলি অন্য শহর থেকে বা অন্য গ্রাম থেকে তফাৎ আছে। যদি আপনি ভালোভাবে আপনি বিশ্লেষণ করেন যে 1991 সনে কিন্তু ঢাকা শহরের সব এমপি ছিল বিএনপির। 1996 সনে সাদেক হোসেন খোকা সাহেব ছাড়া বাকি সবই ছিল আওয়ামী লীগের। তিনি মাত্র প্রায় 4000 ভোটে মাত্র জয়লাভ করেছিলেন। আবার 2001 সনে সব এমপি ছিল বিএনপির। তো ঢাকা শহরের ভোটাররা কিন্তু ভালো মন্দ দেখে ভোট দেন। সেই এখান থেকে আসলে ডিসাইড হয় যে কারা ক্ষমতা যাবে। সেদিক থেকে আমি বলি হ্যাঁ, ক্ষমতা যাবে সেটাও ডিসাইড হয়, তবে ভালো মন্দের বিচার বিবেচনাও করা হয় দেশের জন্য সামগ্রিক অর্থে। তো সেজন্য আমি মনে করি যে যেই ক্ষমতায় থাকুক না কেন, যে একদম দলীয় প্রার্থী হলে যে আপনি জিতবেন অথবা ইন্ডিপেন্ডেন্ট হলে যে আপনি জিততে পারবেন না, সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি ঢাকা শহরের প্রতিটি নগরবাসী এখন দুর্বিষহভাবে জীবনযাপন করছেন। সবাই জানে ঢাকা শহরের একটা পুনর্নির্মাণ প্রয়োজন, ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন, ঢাকা শহরের রাস্তাঘাট ঠিক করা প্রয়োজন, ঢাকা শহরকে দূষণমুক্ত করা প্রয়োজন, পথ প্রণালী ভালো থাকা প্রয়োজন। অতএব ঢাকা শহরের যারা নগরবাসী তারা কিন্তু ভেবেচিন্তে এবার ভোট দিবেন বলে আমার বিশ্বাস। আপনি বলছেন যে নগরবাসী খুবই দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে, শহরটিকে পুনর্নির্মাণ করা দরকার। আপনার মতে, আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন এ নিয়ে, আপনি বিভিন্ন মহল্লায় গেছেন, মানুষের সমস্যার কথা শুনেছেন, ঢাকা শহরের 1 নম্বর সমস্যাটা কি? ঢাকা শহরের এখনকার দিনে 1 নম্বর সমস্যা যেটা হলো, এটা একদম প্রতিগন্ধময় আবর্জনাময় একটা শহর। অনেক জায়গা মানুষের বসবাসের অযোগ্য। 2 নাম্বার, শহরের প্রধান দায়িত্ব হলো একটা মানুষ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য ওদের যোগাযোগ ব্যবস্থার যেন ঠিক সময় যেতে পারেন। একটা এমন একটা দুর্বিষহ যানজট এখন চলছে ঢাকা শহরে। সিটি কর্পোরেশন ঠিক করতে পারবে? কারণ সিটি কর্পোরেশন জুরিসডিকশন নাই, এটা ঠিক না। এখানে বলাই আছে যে মানুষ, সিটি কর্পোরেশন রাস্তাঘাট বানাবেন, রক্ষণাবেক্ষণ করবেন নগরের সকল অধিবাসী এবং আগন্তুক যারা বাইরে থেকে আসে। তারপরে মানুষের চলাচলের জন্য যত ট্রাফিক এবং যানবাহন নিয়ন্ত্রণ যেভাবে করা দরকার সেভাবে তারা করবেন। এটাই কিন্তু অধ্যাদেশে লেখা। বর্তমানে কি সেটা পালন করছেন সিটি কর্পোরেশন? বর্তমানে পালন করছেন না, তার মানে এ নয় যে ভবিষ্যতে করা হবে না। আমি মনে করি সিটি কর্পোরেশনের যথেষ্ট ক্ষমতা আছে। সিটি কর্পোরেশনকে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যেই প্রতিষ্ঠানগুলো যেই ক্ষমতা দেওয়া আছে, যেই ক্ষমতা বলে মানুষের দৈনন্দিন জীবনের জীবন মানের জন্য যেসব সিভিক এমিনিটিস দরকার, যেসব কাজ করা দরকার, সেগুলো যেন করতে পারেন। আমি মনে করি যথেষ্ট ক্ষমতা দেওয়া সত্ত্বেও, যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের সেই প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে উঠেনি, যার জন্য সিটি কর্পোরেশন। তারা তো আরো ক্ষমতা চাচ্ছেন। আপনি জানেন যে জনাব সাদেক হোসেন খোকা, যিনি বর্তমান মেয়র, এবং আমরা এটাও জানি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যিনি জনাব মহিউদ্দিন, তারাও বলছিলেন যে একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট জাতীয় কিছু দরকার, না হলে তারা কাজ করতে পারছেন না, এনশিওর করতে পারছেন না। আমি অধ্যাদেশটা খুব ভালো করে পড়েছি। আমি মনে করি অলরেডি এটা একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট। আমি যেটা মনে করি সেটা হলো, এই অধ্যাদেশ বলে যেসব ক্ষমতা দেওয়া আছে সিটি কর্পোরেশনের উপর, মানুষের দৈনন্দিন জীবনকে সহজ এবং সরল করার জন্য, মানুষের জীবন মানের উন্নতি করার জন্য সেই ক্ষমতাগুলো 25% ব্যবহার করা হচ্ছে কিনা আমার সন্দেহ। যেমন ধরুন, এখানে প্রথম যেটা ক্ষমতা দেওয়া আছে যে কর্পোরেশন নগরে বসবাসকারী সকল অধিবাসীর জন্য স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করিবেন। আপনি কোনো দেখছেন যে এই নগর, এই কর্পোরেশন স্বাস্থ্যের জন্য নগরবাসীর জন্য কিছু করছেন? এখানে বলা আছে যে কর্পোরেশন
বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের জন্য দায়ী থাকিবেন বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা। আপনাকে কখনো চোখে পড়েছে যে এই ধরনের কোন শিক্ষা ব্যবস্থা চালু করছেন এই কর্পোরেশন? এখানে বলা আছে চট্টগ্রামে কিছুটা করেছেন, চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে সিটি হাই স্কুল আছে, প্রতিটি ওয়ার্ডে চিকিৎসালয় আছে, তাছাড়া রাস্তাঘাটে এত অপরিষ্কার না। তাহলে তো বোঝাই যাচ্ছে যে যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য দেওয়া আছে অধ্যাদেশে, যদি সিটি কর্পোরেশন চায় সেগুলি করতে পারেন। তো যেটা আমি চাচ্ছি সেটা হলো যে যেই দায়িত্ব দেওয়া আছে, সেই যে ক্ষমতা দেওয়া আছে সেটার পুরোপুরি সদ্ব্যবহার করে মানুষের, নগরবাসীর দৈনন্দিন জীবনের মান উন্নয়ন করা। কিন্তু জনাব মিন্টু, যে এটি একটি প্রায় 2 কোটি লোকের শহর এখন, জি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 2 কোটি লোকের শহরে কোনো মাস ট্রানজিট নেই। এটা কি করে হয়? আমরা পৃথিবীতে এরকম দ্বিতীয় কোন শহর আছে কিনা সন্দেহ আছে। কিন্তু আইনে তো বলা আছে প্রয়োজনে আপনি কোম্পানি প্রতিষ্ঠা করে জনগণের চলাচলের জন্য সুবন্দোবস্ত করিবেন, কিন্তু সেটা যদি করা না হয় সেই জন্য তো বাংলাদেশ সরকারকে দায়ী করা যায় না, সেই জন্য জনগণকেও দায়ী করা যায় না, এই জন্য দায়ী সিটি কর্পোরেশন। অতএব না, কিন্তু মানুষের অভিজ্ঞতাটি হচ্ছে যে যখন নির্বাচনের আগে খুব সুন্দর করে অনেকগুলো প্রতিশ্রুতি দেন, লম্বা তালিকা, এই করব এই করব এই করব, নির্বাচিত হয়ে গেলে তখন তার খবর থাকে না। সেটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম। যখন এই ইলেকশন আসে, দলীয় লোকেরা ইলেকশন করেন, রাজনীতিবিদরা ইলেকশন করেন, ওনারা একটা গদবাঁধা কতগুলো প্রতিশ্রুতি দেন, আর এই প্রতিশ্রুতিগুলো পালন করলো কি করলো না সেজন্য কোনো কিছু ব্যবস্থা নাই, প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। কিন্তু অন্যান্য এমন দেশ আছে যেখানে আপনি যদি একটা লাইন বলেন, যেখানে জনগণকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি প্রতিপালনে আপনাকে বাধ্য করবে জনগণ। কিন্তু আমাদের দেশে বিভক্ত সমাজে বিভিন্ন কারণে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা পার পেয়ে যাই সবসময়। আমি আশা করি যে পরিবর্তন কিছু কিছু আমরা দেখছি, ভবিষ্যতে হয়তো সেই জবাব সুশাসনের মাধ্যমে, সুশাসন প্রবর্তনের মাধ্যমে এবং পরিবর্তনের মাধ্যমে সেই জবাবদিহিতার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। পরিবর্তন শব্দটি আপনি উচ্চারণ করলেন, আমি আসছি এখন আপনার পরিবর্তনের রেখাচিত্রের উপরে। আপনার একটা বাংলাদেশের পরিবর্তন নিয়ে আপনার নিজের একটি বই আছে, বইটির নামও বোধহয় পরিবর্তনের রেখাচিত্র, এবং সেটিতে বাংলাদেশটিকে কিভাবে সাজানো যায়, কিভাবে অগ্রসর করা যায় সে সম্পর্কে বিস্তারিত আছে, পরিকল্পনার কথা আছে। এখনকার যে বাস্তবতা, যে বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ পেরোচ্ছে, এবং অনেকেই আশা করছেন যে আগামীতে রাজনীতি আরো পরিশুদ্ধ হবে, পরিশীলিত হবে, নেতৃত্বে জবাবদিহিতা বাড়বে এবং দলগুলোর আরো স্বচ্ছতা থাকবে, সেটা কতটুকু দেখতে পাচ্ছেন যে